নমস্কার নমস্কার নমস্কার। বিজেপির সুদিন আসছে। আজকে দেখছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পুরো সভাগুলিকে নিয়ে গতকাল যে মিটিংটা করেছেন, পুরসভা মানে 131টি পুরসভা কর্পোরেশন আছে, তার মধ্যে 3টে মনে হয় কর্পোরেশন, কলকাতা, দুর্গাপুর, আসানসোল আর শিলিগুড়ি। তো তাতে ইনি খুবই রাগান্বিত এবং ডাইরেকশন দিয়েছেন এবং অনেক অভিযোগও তিনি তুলেছেন, যা দেখলাম খবরের কাগজে এবং সংবাদ মাধ্যমে। এই 131টি পুরসভা আছে রাজ্যে, তার মধ্যে প্রায় অর্ধেকের মতো, প্রায় 60-65টা পুরসভাতে কিন্তু বিজেপি এবার এই 2024 সালের ভোটে অনেক অনেক এগিয়ে গেছে টিএমসির থেকে। আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। আপনাদের সবাইকে স্বাগত। বিজেপির যে সুদিন আসছে সেটা মুখ্যমন্ত্রীর কথা থেকেই পরিষ্কার। আজকের টপিকসটা আমার সেই যে রাজ্যের ভোটের নিরিখে, লোকসভা ভোটের নিরিখে 131টি পুরসভার মধ্যে 61টি পুরসভায় বিজেপি কিন্তু জিতে গেছে। এবং শুধু তাই নয়, কলকাতায় ইভেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজের যে বিধানসভা, সেই বিধানসভার ওয়ার্ডেও কিন্তু বিজেপি কিন্তু এগিয়েছিল। সুতরাং এই যে রাজনৈতিক একটা অস্থিরতা বিজেপির মধ্যে, বিজেপির কর্মীদের মধ্যে একটা চলে এসেছিল, সেটা থেকে কিন্তু বেরিয়ে আসার সময় এসছে। কোমর বেঁধে কাজ করতে হবে। আর এই যে একটা সংশয়, এই যে সবাইকে নিয়ে মুখ্যমন্ত্রীর একটা বৈঠক, এটাতে কিন্তু একটা আলাদা পায়। এবং মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে যেটা প্রকাশ, যে মুখ্যমন্ত্রী কিন্তু অনেক পুরসভা এগেনস্টে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, শিলিগুড়ি কর্পোরেশন, এই যে জায়গাগুলির ক্ষেত্রে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে তাদের ভুরি ভুরি অভিযোগ। আজকে কয়েকদিন ধরে বালুরঘাট শহরও একদম সরগরম হয়ে আছে কাটমানির অভিযোগ। তো এই যে জিনিসগুলি, এগুলি কিন্তু মানুষ সব দেখছে। এই ভোটটা ছিল লোকসভার ভোট, 2026 সালে ভোট হবে বিধানসভা, রাজ্যের ভোট। এই যে নিরিখ, 29টা সিট পেলেও প্রচুর জায়গাতে কিন্তু বিজেপি এগিয়ে আছে। এবং এই জায়গাগুলি ভাবতে হবে, প্রচুর জায়গায় সঠিকভাবে ভোট হয়নি বলে প্রকাশ। তার জলজ্যান্ত উদাহরণ ডায়মন্ড হারবার, জলজ্যান্ত উদাহরণ বসিরহাট, জলজ্যান্ত উদাহরণ দেব হিরণের ঘাটাল। তো সুতরাং মানুষ কিন্তু ভোট দিয়েছে, ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে। সুতরাং বিজেপির যে কর্মীরা নিরুৎসাহিত হয়ে পড়েছিলেন, তাদের কিন্তু আমার মনে হয় খুব একটা খারাপ দিন আসছে না। আগামী দিনটা কিন্তু বিজেপির মনে হয় ভালোই হতে যাচ্ছে। তাই আমি যতটুকু অ্যানালিসিস করে যতটুকু পেলাম, যে 39% মতো ভোট বিজেপি পেয়েছে, 2,32 থেকে 35, আমার ঠিক এক্সাক্ট 2,32 থেকে 35 লক্ষ ভোট কিন্তু বিজেপি এই পেয়েছে। যেখানে 2,65 লক্ষের মতো ভোট শাসক দল পেয়েছে। সেই জায়গাটায় কিন্তু এটা কিন্তু খুব একটা খারাপ রেজাল্ট নয়। তাই বিজেপি কর্মীদের উদ্দেশ্যেই এটা বলা যে আগামী দিন কিন্তু বিজেপির ভালো আসতে চলেছে। কাজ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। আর শাসক দল যেসব কাণ্ড কারখানা করে চলেছে, এই কাটমানি তো আছেই, তাছাড়া আরও অনেক কার্যকলাপ করছে। আগামীতে 3টে পর্যায়ে আবাস যোজনার টাকাও হয়তো ছাড়বে, সেখানেও অনেক কেলেঙ্কারি ঘটনা ঘটাবে, কারণ তাদের স্বভাবটাই অনেকটা ওরকম হয়ে গেছে।
তো সুতরাং সেই সবকে নজরে রেখে সরব হতে হবে বিজেপিকে। আর আরও যেটা কথা সেটা হচ্ছে যে কাজ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। মানুষের জন্য কাজ করলে অবশ্যই মানুষ তার যোগ্য জবাবটা দেবে। এটা গেল একটা পোর্শন। এবার আরেকটা যেটা নিয়ে আলোচনা আমি করতে চাচ্ছি সেটা হলো ট্রেন দুর্ঘটনাটা হয়ে গেছে কয়দিন আগে, 17 তারিখে, আজকে 21 তারিখ, 4 দিন হয়ে গেল। আমি যে কথাগুলি বলেছিলাম সেই কথাগুলি কিন্তু এখন সমস্ত সংবাদ মাধ্যমে, যে আমি বলেছিলাম যে স্টাফ কম, আজকে রেলওয়ের বোর্ডের যারা কর্মচারী ইউনিয়ন, যেসব কর্মচারী ইউনিয়ন আছে তারাও কিন্তু এই কথাটাই স্বীকার করে নিচ্ছেন যে করতে হবে। আপনাদের আরেকটা আমি দেখাই, পেপারেই দেখাই, সেটা হলো গিয়ে সবাই স্বীকার করে নিচ্ছেন যে হ্যাঁ কর্মী বাড়াতে হবে। কর্মী বাড়ানোটা কিন্তু অবশ্যই জরুরি। সমস্ত রেলের যত কর্মী ইউনিয়ন আছে তাদের বেশিরভাগ এবং পরবর্তীকালে আমি বলেছিলাম যে শুধু মানুষের ভালোর জন্য ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ছাড়া সম্ভবই না। আমি সেদিন একটা আগের যে প্রতিবেদন, সে প্রতিবেদনে বলেছিলাম বিহারের একটা জায়গায় 40 কিলোমিটার রাস্তা যেতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। সিওয়ান জেলাতে পড়ে, সিওয়ান জায়গাটা, জেলাটার নাম সিওয়ান। সেখানে কোনো রেলওয়ে ক্রসিংয়ে গার্ড নেই। ট্রেনে করে গার্ড আসে, তারা নেমে সেই গেট খোলে, গেট বন্ধ করে, ট্রেন চলতে থাকে। এটা গেল একটা পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে আমি অনেক দিন ধরেই বলে আসছিলাম যে এই যে ভারতবর্ষে কেন, মানে যত দেশই আছে পৃথিবীর সমস্ত দেশ, এই যে উষ্ণায়ন, গ্লোবাল অ্যালার্মিং যেটাকে বলছি, গ্লোবাল অ্যালার্মিং, আপনারা ভাবতে পারবেন না। এই যে এবার হজ হলো, ঈদের আগে হজ হয় মক্কাতে, এতটাই গরম পড়েছিল, 1000 জন হজযাত্রী মারা গেছে। এবং সেখানকার সরকার স্বীকার করেছে যে সম্পূর্ণটাই হচ্ছে এই গরমের জন্য। 1000 জন লোক মারা গেছে গরমে ওইখানে। শুধু ওইটা কেন, ভারতবর্ষের দিল্লিতেও অনেক লোক মারা গেছে সানস্ট্রোকে, এই যে 1000 জন হজযাত্রী মারা গেছেন তার মধ্যে 68 জন আমাদের ভারতীয় আছে, 68 জন ভারতীয় আছে। আমি দেখছিলাম খবরের কাগজে যে সেখানকার সরকার কি বলছে বা কি করছে। তো তা বলছে যে সেখানে তাপমাত্রা প্রায় 52 ডিগ্রি ছিল, 52 ডিগ্রি তাপমাত্রায় সহ্য করতে পারেনি, গরম সহ্য করতে না পেরে ওখানে 1000 জন হজযাত্রী মারা গেছে। তো এবার ওখানকার যে সরকার, তারা বলছে যে গতবারের থেকে 0.5 মানে হাফ ডিগ্রি বেড়ে গেছে। গতবার যেটা ছিল 51.4, সেইটা হয়ে গেছে 52 ডিগ্রি। তো ওই 0.6 বেড়ে গেছে আর কি। তো তার ফলে 1000 লোক মারা গেছে। এটা কিন্তু কম ব্যাপার নয়। 20 লক্ষ লোক হজ করতে গেছিলেন এবার। তো যাই হোক, এটা কিন্তু আমাদের কাছে একটা শিক্ষণীয় ব্যাপার হওয়া উচিত। কারণ আমরা যদি গাছ না লাগাই, আমি বারবার বলছি যে আমাদের প্রতিটা নির্বাচনে এইটাকে প্রায়োরিটি দেওয়া দরকার যে গাছ আমাদের লাগাতেই হবে। এই যে পরিবেশ, এই পরিবেশটাকে আমাদের বাঁচাতে হবে। কিভাবে বাঁচানো যায় তার জন্য কোনো পরিকল্পনা আজ পর্যন্ত নেওয়া হয়নি। আছে, সমস্ত দপ্তর খোলা আছে, কিন্তু কেউ পরিকল্পনা হবে। আজকে আমরা সাধারণভাবে, আমরা যেখানে থাকি, এই বাংলার বুকে থাকি, বাংলার বুকে এখন দেখুন খুব সাধারণ, মানে ইজিলি 42, 43, 44 ডিগ্রি হয়ে যাচ্ছে। আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়ার দিকে আরও বেশি হয়ে যাচ্ছে, 45, 47, 48 ডিগ্রি হয়ে যাচ্ছে। এইটাই কিন্তু যত দিন যাবে, আগামী দিন, যদি আমরা এই পর্যাবরণ, মানে এই যে আমাদের পরিবেশ, এই পরিবেশটাকে যদি আমরা ঠিকঠাক না করি তাহলে কিন্তু এই অবস্থা হবে।
নদী মানে ভয়ঙ্কর, যেখানে বন্যা হচ্ছে সেখানে ভয়ঙ্কর বন্যা হচ্ছে, যেখানে খরা হচ্ছে সেখানে ভয়ঙ্কর খরা হচ্ছে, ঝড় হচ্ছে, যা মানে যা খুশি তাই হচ্ছে। এটা প্রকৃতি তার নিয়মে কিন্তু বাধা সৃষ্টি হয়ে গেলে যা হয় সেটাই হচ্ছে। তো আমাদের এটা নিয়ে আমি বারবার বলছি, আমাদের সরব হওয়া উচিত। নেতাদেরকে একদম ভোট চাইতে আসলে বলা উচিত যে আপনি এই পরিবেশের জন্য কি করবেন। আপনি আমাকে দুটো গাছ দিয়ে যাবেন প্রত্যেকটা ওয়ার্ডের, প্রত্যেকটা বাড়িতে, পঞ্চায়েতের যেখানে যেখানে যেরকম আছে প্রত্যেকটা, যে নেতাই হোক, যে দলের নেতা হোক, এখানে কংগ্রেস, সিপিএম, বিজেপি, টিএমসি, অমুক তমুক, বিএসপি, কিচ্ছু না, সব এক। সবাইকে বলতে হবে যে আগে পরিবেশ ঠিক করতে হবে, আমাদেরকে বাঁচতে হবে, আমাদের শিশুদেরকে বাঁচাতে হবে, আর পরবর্তী প্রজন্মকে বাঁচাতে হবে। যাই হোক, এটাও একটা ব্যাপার ছিল, যে এটা আপনাদেরকে জানানোর একটা করলাম। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে নিট বা নেট দুটো পরীক্ষাতেই খুব গড়বড় হয়েছে। তো ইনভেস্টিগেশনের দ্বারা যেটা জানা যাচ্ছে যে একটা বড় চক্র বিহার থেকে ওটাকে অপারেট করেছে, এবং এই অপারেশনটার মধ্যে কিন্তু ইন্ডিয়া জোট, যে অধিক জগা খিচুড়ি জোট, সেই জোটের কিন্তু কেউ কেউ জড়িত আছে বলে শোনা যাচ্ছে। তো সুতরাং এই জায়গাটায় ভাবতে হবে আমাদেরকে যে আমরা যে এই যে দোষারোপ করছি, হ্যাঁ, অবশ্যই এই এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, একে ফেলে দাও, একে রাখাই দরকার নেই। তোমার এগেনস্টে যখন এলিগেশন চলে এসছে, একটা না একাধিক, তাছাড়াও এনটিএ যতগুলি পরীক্ষা নিয়েছে, হিন্দি বলয়ে বিজেপির হারের এটাও একটা বড় কারণ। এই যে পরীক্ষা নিয়েছে তাতে প্রশ্নপত্র লিক, ফাঁস হয়ে গেছে আগে থেকে। এইটা রোখার কোনো চেষ্টা করা হয়নি। সে শিক্ষা দপ্তরই বলুন আর জনসংযোগ দপ্তরই বলুন, যে দপ্তরই বলুন, তারা ইনঅ্যাক্টিভ ছিল। এবার কি কারণে ইনঅ্যাক্টিভ ছিল, সেটা পয়সা কড়ির জন্য হতে পারে, পয়সা কড়ি লেনদেনের জন্য হতে পারে, শোনা যাচ্ছে যে এরকম হচ্ছে। ফিজিক্সবালা বলে একটা ইনস্টিটিউট আছে, ফিজিক্সবালা, এরা কিন্তু সুপ্রিম কোর্টে একটা কেস করেছে এই নিটের এগেনস্টে, এবং তাতে কিন্তু অনেক বড় বড় রাঘব বোয়ালদের নাম জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সুতরাং কার স্বার্থে, কিসের স্বার্থে নেটটাকে তো ক্যান্সেল করলো, এনইটিটা ক্যান্সেল করলো, কিন্তু এনইটি যেটাতে সবথেকে বেশি লোক পার্টিসিপেট করে বা স্টুডেন্টরা পার্টিসিপেট করে, সেইটা কিন্তু এখনও গভর্নমেন্ট কোনো রকম ডিসিশান নেয়নি। এবং তারা বলছে না স্বচ্ছতা হয়েছে, স্বচ্ছভাবে পরীক্ষা হয়েছে, কিন্তু না, এটাও স্বচ্ছভাবে হয়নি। এটাকেও একটা তদন্তের আওতায় নিয়ে আসা উচিত বলে আমি মনে করি। এবং আমাদের রাজ্য থেকে যখন একজন রাষ্ট্রমন্ত্রী শিক্ষা দপ্তরের আছেন, ডক্টর সুকান্ত মজুমদার, তার কাছেও আমার অনুরোধ যে উনি এই নিট পরীক্ষাটা সঠিকভাবে হয়েছে কি না সেটা একটা পূর্ণাঙ্গ তদন্ত যদি ক্যাবিনেট মিনিস্টারকে দিয়ে করাতে পারেন, তাহলে আমার মনে হয় ওনারও ভাবমূর্তি অনেক 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 উজ্জ্বল হবে, এবং তিনি যে এত স্বচ্ছভাবে কাজ করেছেন এতদিন, এটা আরেকটা উদাহরণ হিসাবে স্থাপিত হবে, এবং আগামী দিনে তার কিন্তু সুনাম অক্ষুণ্ণই থাকবে। তো এইবার এইটা করবেন কি না করবেন আমি জানি না, বা ভারত সরকার এটার এগেনস্টে, মানে নিটটার এগেনস্টে, এনইটি, যেটাতে ডাক্তারি পরীক্ষায় ভর্তি হওয়া যায়, পরীক্ষা দিয়ে ডাক্তারের পড়াশোনার জন্য ভর্তি হওয়া যায়, সেইটাতে যদি মেডিকেলে ভর্তি হওয়ার জন্য, তো সেইটাতে যদি করা যায় তাহলে কিন্তু আমার মনে হয় ভালো হবে। আরেকটা ভালো উদ্যোগের কথা বলি, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার স্কুল কলেজের এই স্টুডেন্টরা যে আত্মহত্যা করছে না, বিভিন্ন সময়ে শোনা যায়, আমরা পড়ি যে বাবা বকুনি দিয়েছে, মা বকুনি দিয়েছে, মোবাইল নেই, মোবাইল দিতে পারেনি, মাস্টারমশাই বকা দিয়েছে, অবসাদে ভুগে বিভিন্ন কারণে অল্প অল্প বয়সী ছেলেমেয়েরা আত্মহত্যা করে। তো পশ্চিমবঙ্গ সরকার উমিদ বলে একটা প্রকল্প নিয়ে আসতে যাচ্ছে, তাতে তাদেরকে স্কুলে এবং কলেজগুলিতে এই উমিদটাকে মানে একটা ব্যবস্থা হিসেবে আনতে চলেছেন, যেটাতে করে স্টুডেন্টদেরকে
বোঝানোর ব্যবস্থা থাকবে। তাদেরকে বুঝিয়ে এই যে আত্মহত্যা কেন করা উচিত না বা আত্মহত্যা করলে কি মানে কেন করা উচিত না, এই বিষয়টা নিয়ে উমিদ বলে একটা স্কিম আনতে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এটা একটা ভালো উদ্যোগ, যেটা ভালো সেটাকে তো অবশ্যই প্রশংসা করা যায়। তবে আজ আর বেশিক্ষণ কিছু বলবো না, যেটা দিয়ে শুরু করেছিলাম সেটাতেই যাই, যে বিজেপির কিন্তু ভালো সময় আসছে। এটুকু কর্মীরা একটু আশাহত হয়ে গেছিলেন। এখনও অনেক কর্মী যারা গ্রামেগঞ্জে আছেন, নিচুতলার কর্মী, তারা কিন্তু বসেই আছেন, বসে যাওয়ার পরিকল্পনাও নিয়েছেন। কিন্তু বলবো একটা কথাই, যে চেষ্টা করুন, মানুষের পাশে থাকুন। আপনারা পাশে থাকলে আগামী দিনে মানুষও আপনাদের পাশে থাকবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।